আমরা শেষ করেছিলাম যে এই যে স্ট্যাটর এবং রোটর, রোটর যেহেতু রোটারি, সেখানে আমাদের রয়েছে ফিল্ড কয়েল। ওকে, টু প্রডিউস ইলেকট্রোম্যাগনেট উই নিড টু সাপ্লাই ডিসি ভোল্টেজ, তাই না, টু রান দ্য ডিসি কারেন্ট। এখন দেখেন, লাস্ট ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম যে বাইরে থেকে এই রোটারি পার্টসে আমরা কিভাবে ডিসি সাপ্লাইটা দিব। তো প্রথম মেথডটা ছিল উইথ দ্য হেল্প অফ ব্রাশ এবং স্লিপ রিং, যেটা আপনাদেরকে আমি ব্যাখ্যা করেছিলাম। স্লিপ রিং এসি মেশিনে ব্যবহার করা হয়। ওকে, কিভাবে কাজ করে এটা আপনারা বুঝেছেন। এই ধরেন একটা ডিসি কয়েল, যেটা আর কি ফিল্ড কয়েল, সেটা দুইটা মাথায় দুইটা রিং এ লাগানো থাকে। রিং এর উপরে আমাদের একটা গ্রাফাইট ব্রাশ থাকে, সেই ব্রাশের মাধ্যমে আমি এক্সটার্নালি বাইরে থেকে ডিসি সাপ্লাই দিতে পারি। ওকে, এখন দেখেন সেকেন্ড যে মেথডটা আমরা দেখব, হুইচ ইজ দ্য ব্রাশলেস এক্সাইটার। ওকে, সো আমরা চাচ্ছি না যে আমাদের মেশিনে এই ধরনের কোনো ব্রাশ এবং স্লিপ রিং থাকুক, আমরা সেই জিনিসটাকে রিমুভ করতে চাই। এখন দেখেন কিভাবে সেটা সম্ভব, অর্থাৎ আমরা যেটা চাই, আমরা ডিসি সাপ্লাই দিব কিন্তু কোনো ব্রাশ এবং স্লিপ রিং থাকবে না। আপনাদের প্রশ্ন প্রথম জাগতে পারে, স্যার ব্রাশ এবং স্লিপ রিং এত সমস্যা কি করে? হ্যাঁ, তারা কিছুটা সমস্যা করে। সমস্যাটা কি আপনারাও চোখে দেখতে পাচ্ছেন, হুইচ ইজ দুইটা সারফেস যখন পরস্পরের উপর দিয়ে টানা হয় আর কি, তখন দেয়ার উইল বি এ ফ্রিকশন। ওকে, এবং এই গ্রাফাইট যতই অধাতু হোক, সে যতই নরম হোক না কেন, এখানেও একটা ফ্রিকশন হবে। তো লোয়ার ফিল্ড কারেন্ট অর্থাৎ স্মল মেশিন যেগুলো, সেগুলোতে হয়তো এই ফ্রিকশনটা কম হবে এবং আপনার ব্রাশ এবং রিং উভয়ই কিন্তু আস্তে আস্তে কি হবে, মানে যে ক্ষয় হয় সেটা ছোট মেশিনের ক্ষেত্রে ধীরে ধীরে হবে। ব্রাশের মেনটেনেন্স খুবই সহজ, জাস্ট খালি খুলে বের করে ফেলা যায়, কিন্তু সময়ের সাথে সাথে আপনার রিং এরও কিন্তু একটু ক্ষতি হয়। তো যখন লার্জার মেশিন হবে, এই স্পার্কের লেভেলটা অবশ্যই বেশি হবে, যেহেতু ফিল্ডে হাই অ্যামাউন্ট অফ কারেন্ট দেওয়া হবে। ওকে, অ্যাজ এ রেজাল্ট সেটা কিন্তু মানে অনেক, এই যে মেনটেনেন্সের যে ব্যাপারটা, সেটা অনেক ফ্রিকোয়েন্ট হবে এবং সেটা আসলে ইভেনচুয়ালি কস্ট ইফেক্টিভও হবে না এবং নর্মাল অপারেশনের ক্ষেত্রে হ্যাম্পার করবে। বিকজ আমরা জানি এই যে বড় মেশিন যেগুলো, অর্থাৎ পাওয়ার প্ল্যান্টে যে জেনারেশন ইউনিট যেগুলি রয়েছে, জেনারেটর, সেগুলি কিন্তু একবার অন হইলে সহজে বন্ধ করা সম্ভব হয় না। আমাদের দেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করেন, এখন আমাদের জেনারেশন অবস্থা অনেক ভালো, তারপরেও একটা মেশিন নট অনলি জেনারেশনের কারণে, ধরেন একটা ন্যাচারাল কিছু ব্যাপার রয়েছে, যেমন একটা স্টিম টারবাইন আপনি যদি শাটডাউন করেন, সেটা সাথে সাথে আবার অন করতে পারবেন না। ওকে, সো এই কারণে প্রয়োজন ছাড়া শাটডাউন করা হয় না এবং আমাদের মেনটেন করতে হয় লোড মাস্ট বি ইকুয়ালস টু জেনারেশন। অর্থাৎ আপনার এখন মন চাইলো আপনি একটা পাওয়ার প্ল্যান্ট শাটডাউন করে দিলেন, দিয়ে আপনি সেটাকে ঠিক করবেন, সেটা হবে না। বিকজ সাডেনলি যদি একটা বড় পাওয়ার প্ল্যান্টকে শাটডাউন করে দেন, তাহলে কি ঘটবে, জেনারেশন কমে যাবে, কিন্তু এত অল্প সময়ের মধ্যে তো লোড কাট অফ যদি করতে না পারেন, তখন কি হবে, ফ্রিকোয়েন্সি আমাদের যে ভেরিয়েশনটা হবে সেটা কি হবে, আউট অফ পারমিসিবল রেঞ্জ। সো সেটা সম্ভব না। এই কারণেই আমাদের বড় মেশিনের ক্ষেত্রে এই ব্রাশলেস স্কিম যেটা, সেটা অ্যাপ্লিকেবল। ওকে, এবং সেটা কিভাবে কাজ করে আমরা দেখি। অর্থাৎ আমরা চাই ব্রাশ এবং স্লিপ রিং থাকবে না, তাহলে কিভাবে সম্ভব দেখেন। আমাদের এই চ্যাপম্যানের বইতে এটা দেওয়া রয়েছে, এটা দুইভাবে করা যায়। প্রথম যে মেথডটা আমরা একটু দেখি, সেটা দেখেন, এই পদ্ধতিতে আমরা একটা ডিসি সাপ্লাই দেওয়ার জন্য একটা ছোট জেনারেটর তৈরি করব। ওকে, ছোট একটা জেনারেটর তৈরি করব এবং তার সঙ্গে আমরা রেকটিফায়ার সার্কিট দিয়ে ডিসি কনভার্ট করব এবং সেই ডিসি সাপ্লাইটা আমরা মেইন ফিল্ডে দিব। কিভাবে দিব দেখেন, এখানে দুইটা অংশে ভাগ করা হয়েছে। যে অংশটা আমরা স্ট্যাটরে বসাবো সেটার স্ট্যাটর অংশে লিখবো, আর যে অংশটা আমরা রোটরে বসাবো সেটা এই রোটর পার্টে লিখবো। দেখেন এই পেজকে দুই ভাগ করা হয়েছে, উপরের অংশটা রোটর পার্ট, নিচেরটা স্ট্যাটর। তো নর্মালি দেখেন, আমি ডান থেকে যদি শুরু করি, থ্রি ফেজ মেইন আর্মেচার যেটা, সেটা অবশ্যই স্ট্যাটরে থাকবে, আর রোটরে কি থাকবে, মেইন ফিল্ড। ওকে, এটুকু নর্মাল একটা মেশিনের থাকে। অ্যাডিশনালি আমি এই অংশটা যুক্ত করতেছি। এই অংশটা কি দেখেন, স্ট্যাটরে আমি আর একটা ফিল্ড কয়েল স্থাপন করব। ওকে,
সেই ফিল্ড কয়েলকে আমি 3 ফেজ সাপ্লাই দিয়ে ফিট করাবো, ওকে, এবং 3 ফেজ রেকটিফায়ার ব্যবহার করে একটা ডিসি কারেন্ট প্রডিউস করব। সেই ডিসি কারেন্ট যদি এই ডিসি ফিল্ড কয়েল দিয়ে আমি ফ্লো করাই, ইট উইল প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড। এই ফিল্ডটা রোটরে আর একটা ছোট সাইজের 3 ফেজ আর্মেচার আমি স্থাপন করেছি। এটা কি রোটারি যেহেতু, ওকে, যেহেতু রোটর তো রোটেট করবে, তাই না? এই ফিল্ডকে এই রোটারি আর্মেচার কাট করবে, তাই না? তাহলে এখানে ইএমএফ হবে, একটা কারেন্ট প্রডিউস হবে। এবং যেহেতু 3 ফেজ কয়েল, এখানে আবার রেকটিফায়ার আমি ব্যবহার করব এবং একটা ডিসি কারেন্ট সরাসরি কোথায় চলে যাচ্ছে? আমার মেশিনের মেইন ফিল্ডে। এখন দেখেন কাজ কিন্তু আমার একই হচ্ছে। এই যে ফিল্ডটা আমি কি করতেছি দেখেন, ফ্লাক্সটা চলে যাচ্ছে আমার রোটর থেকে স্ট্যাটরে, তাই না? তার মানে এখানে আমার যেহেতু কারেন্ট যাচ্ছে না, সেহেতু আমার কিন্তু আর ওই স্লিপ রিং এবং ব্রাশের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আমি ইন্টেলিজেন্ট ওয়েতে আমার কার্য সমাধান করে ফেললাম। ওকে, এটা একটা স্কিম, ব্রাশলেস এক্সাইটার স্কিম। এখন দেখেন আপনার মনে হইলো যে মানুষ তো আমরা আরো ভিন্ন ভিন্ন জিনিস আমাদের প্রয়োজন হয়। তা আমাদের মনে হইলো যে আমরা এই সিস্টেমের একটা সমস্যা দেখেন, হুইচ ইজ এখানে একটা 3 ফেজ সাপ্লাই দিতে হয়, তাই না? এখন কোশ্চেন হলো 3 ফেজ সাপ্লাইটা আপনি কই থেকে পাবেন? ধরেন এই জেনারেটরটা বন্ধ আছে, হ্যাঁ, তাহলে 3 ফেজ সাপ্লাইটা কই থেকে পাবেন? সিস্টেম থেকে, অর্থাৎ আমাদের গ্রিড থেকে নিতে হবে, ঠিক আছে? তো তার মানে কি দেখেন, এই মেশিনটা স্টার্ট করার জন্য, অর্থাৎ জেনারেশন স্টার্ট করার জন্য গ্রিড থেকে কিন্তু আমার 3 ফেজ সাপ্লাইটা নিতে হচ্ছে। এখন আমার ইচ্ছা হইলো আমি সেটাও চাই না, আমি চাই এই মেশিনটা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট হবে। অর্থাৎ জাস্ট খালি আমি এটাকে একটা প্রাইম মুভার হচ্ছে টারবাইন ওর ইঞ্জিন, সেটা জাস্ট খালি রোটেট করাবো এবং এটা টার্মিনালে ভোল্টেজ দিবে। সেটার জন্য দেখেন আমাদের পরবর্তী যে স্কিম সেটা হুইচ ইজ, এটা হলো ব্রাশলেস এক্সাইটেশন স্কিম দ্যাট ইনক্লুডস এ পাইলট এক্সাইটার। ওকে, এখানে দেখেন একটা লেভেল বেশি, একটা লেয়ার বেশি। আপনি যদি এই ছবির সঙ্গে আগের ছবিটা মিলাই দেখেন, আগের ছবিতে দেখেন এইখানে আমি 3 ফেজ সাপ্লাই দিয়েছিলাম, এখান থেকে বাকি অংশটা সেম ছিল, তাই না? এইখানে দেখেন একটা লেয়ার বেশি, অর্থাৎ আরেকটা আমি ছোট সাইজের জেনারেটর যুক্ত করতেছি। প্রথম এই ছোট যে জেনারেটর আরেকটা অ্যাডিশনাল আমি যুক্ত করলাম, সেটা দেখেন, সেটাকে আমি কি করব, যথারীতি এই অংশটা রোটরে এবং এই অংশটা আমার স্ট্যাটরে। তো ছোট যে জেনারেটরটা আমি যুক্ত করলাম, সেটাকে তো একটা ফিল্ড দিতে হবে, তাই না? সেই ফিল্ডটা আমি বসাবো রোটরে এবং দেখেন এটা কি, পার্মানেন্ট ম্যাগনেট। ওকে, পার্মানেন্ট ম্যাগনেট তার মানে আমরা জানি যে আমাদের যে ফ্লাক্স দরকার সেটা আমরা ইলেকট্রোম্যাগনেট দিয়ে প্রডিউস করতে পারি, আবার পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে প্রডিউস করতে পারি। ওকে, সো এখন দেখেন এই পার্মানেন্ট ম্যাগনেটের যে ফ্লাক্স, সেটা যেহেতু এটা রোটেট করবে, ওকে, এটা কনস্ট্যান্ট ধরেন একটা ফ্লাক্স লাইন, এই স্ট্যাটরে আমি একটা যে ছোট জেনারেটর বসিয়েছি সেটার আর্মেচার 3 ফেজ আর্মেচার, সেটাকে কি করবে, 3 ফেজ আর্মেচার এই ফ্লাক্সকে কাট করবে। এজ এ রেজাল্ট এখানে 3 ফেজ সোর্স থেকে এসি ভোল্টেজ জেনারেট হবে এবং এটাকে আমি আবার রেকটিফায়ার সার্কিট ইউজ করবো, সেম রেকটিফায়ার সার্কিট। ওকে, আমাদের এখন বিভিন্ন ধরনের রেকটিফায়ার সার্কিট রয়েছে, আপনারা জানেন, এটা পাওয়ার ইলেকট্রনিক্স পড়লে আরো ভালো বুঝতে পারবেন। ওকে, 3 ফেজ রেকটিফায়ার এবং একটা ডিসি আউটপুট তৈরি হলো, সেটা দিয়ে আমি এই যে আরেকটা সেকেন্ড যে ছোট জেনারেটর, সেটার ফিল্ডে আমি ডিসি সাপ্লাই দিলাম। ওকে, এই ফ্লাক্স এবার আগেরটার মতোই দেখেন, এই ফ্লাক্স আবার রোটারে রাখা সেকেন্ড যে ছোট জেনারেটর, সেটার ফ্লাই আর্মেচার ফ্লাক্সকে কাট করবে এবং সেটা আবার রেকটিফায়ার দিয়ে আমি ডিসি করলাম, করে একদম মেশিনের মেইন ফিল্ডে সাপ্লাই দিলাম। ওকে, একটা স্টেজ বেশি। এবং কিন্তু দেখেন এখানে মজা দেখেন, বাইরে থেকে আমার কোনো 3 ফেজ সাপ্লাই লাগতেছে না। ওকে, এখন আপনাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে মাঝখানের এই ছোট সেকেন্ড জেনারেটরটা দরকার কি? আমি তো সরাসরি যদি এই পার্মানেন্ট ম্যাগনেটকে এইখানে বসাই দিতাম তাহলে হয়তো না? এই পার্মানেন্ট ম্যাগনেটটা এখানে ইএমএফ ইন্ডিউস করতো, তারপর মেইন ফিল্ডে দিতাম। ওকে, অ্যান্সারটা হলো আপনারা জানেন যে যে কারণে আমরা পার্মানেন্ট ম্যাগনেট সরাসরি মেশিনে ব্যবহার করি না, সেটাই কারণটা কি দেখেন,
আপনি যদি প্রশ্ন করেন স্যার আমি এখানে দিতে পারতাম, তো আমিও উত্তরে বলতে পারি আমি তো মেইন ফিল্ডের মধ্যেও পার্মানেন্ট ম্যাগনেট দিতে পারতাম, পারতাম না? কোনো সমস্যা ছিল? এবং এরকম মেশিন কিন্তু আছে। আপনারা যখন স্পেশাল মেশিন পড়বেন তখন দেখবেন পিএমএসএম নামে একটা মেশিন রয়েছে, পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মেশিন আর মোটর। তো সেখানে পার্মানেন্ট ম্যাগনেট ব্যবহার করা হয়, ওকে। বাট দ্য থিং ইজ, পার্মানেন্ট ম্যাগনেট যে কারণে আমরা লার্জ মেশিনে ব্যবহার করতে পারি না, সেটা হলো পার্মানেন্ট ম্যাগনেটের চেয়ে ইলেকট্রোম্যাগনেট অনেক বেশি শক্তিশালী, ওকে। আমাদের একটা সময় পার্মানেন্ট ম্যাগনেট তো অনেক উইক ছিল, পরবর্তীতে অনেক মেটাল ডেভেলপমেন্ট হয়েছে, কিছু মিক্সড মেটাল তৈরি করা হয়েছে, সেগুলো দিয়ে কিছু পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করা হয়েছে যেগুলো বেশি স্ট্রং, বাট তারপরেও ইলেকট্রোম্যাগনেটের মতো না। অ্যাজ এ রেজাল্ট এখানে তিনটা লেয়ার করার কারণ হলো, দেখেন, প্রথমে পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে আমি একটা অল্প পরিমাণ ইএমএফ ইন্ডিউস করলাম, সেখান থেকে একটা ফিল্ড দিলাম, এই ফিল্ডে আরো লার্জ একটা ইএমএফ প্রডিউস হলো, সেটা মেইন ফিল্ডের যে রেটেড কারেন্ট যেটা আমার দরকার, অর্থাৎ লার্জ যে রেটেড কারেন্ট আমার দরকার ডিসি ফিল্ডের জন্য, সেটা আমি দিতে পারলাম, এই কারণে একটা লেয়ার বেশি, ওকে। দ্যাটস ওয়াই আমরা পার্মানেন্ট ম্যাগনেট সরাসরি আমরা মেশিনে দিতে পারি না, অথবা সেকেন্ডার যে স্মল জেনারেটর সেটা তো আমরা দিতে পারি না, ওকে। এই জন্য একটা লেয়ার বেশি। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখেন পরবর্তী যে স্লাইডে যাচ্ছি, সেখানে একটু এটা একটা ভিউ দেখাচ্ছে যে এই যে ছোট যে এক্সাইটার স্যার বললাম সেটা আগের আসলে কই স্লাইডটা থাকে? একটু যাবেন, Sure. আগেরটা আগে। হ্যাঁ, আচ্ছা স্যার, এখানে কি ডিসি কারেন্ট ফ্লো হয়, যে পাইলট এক্সাইটার আর্মেচার? এই যে দেখেন এখানে আর্মেচার তিনটা না, থ্রি ফেজ, জি স্যার। তিনটাই কি এসি, তাই না? এসি এই তো এসি এখানে কে, এই যে রেকটিফায়ার সার্কিটে রেকটিফায়ার কি সার্কিট, এটা ডিসি তে পরিণত করে দিচ্ছে, ওকে। তখন ওয়ান ডাইরেকশনাল। আবার এই এখানে ডিসি তো ফ্লাক্স ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে না, ফ্লাক্স চেঞ্জ হচ্ছে না তো ইয়া কি কেন চেঞ্জ ইএমএফ হচ্ছে না? ইনডিউস? দেখেন দেখেন, খেয়াল করেন, এই যে এই অংশটা কোথায়? রোটরে। আর এই অংশটা কোথায়? স্ট্যাটরে, তাই না? জি স্যার। তাহলে রোটর তো অল দা টাইম রোটেট করতেই আছে, ওটা তো প্রাইম মুভার ওকে ঘোরাতেই আছে। তাহলে এটা যদি আমি ডিসি ফিল্ড দেই, রোটর, এই যে রোটরে যেহেতু এই সার্কিটটা, সে তো রোটেট করছে, তাই না? জি স্যার। আবার অন দ্য আদার হ্যান্ড এইখানে দেখেন, রোটরে যেহেতু পার্মানেন্ট ম্যাগনেট, এটা তো স্থির, তাই না? রোটর তো রোটেট করছে, তার মানে দেখেন এ কিন্তু রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স পাচ্ছে। অর্থাৎ আমাদের আর্মেচার, আমি কিন্তু একদম প্রথম ক্লাসেই বলেছিলাম, আর্মেচারকে আপনি রোটরে দেন বা স্ট্যাটরে দেন, কোনো সমস্যা নাই, সে ফ্লাক্সকে কাট করলে সেখানে ইএমএফ ইনডিউস হবে। ইউজুয়ালি আমাদের সিনক্রোনাস মেশিনে স্ট্যাটরে আর্মেচারকে বসানো হয় এবং রোটরে দেওয়া হয় মেইন ফিল্ড। আমরা যখন ডিসি মেশিন পড়বো সেখানে যে দেখবেন আর্মেচারকে বসানো হয় রোটরে এবং মেইন ফিল্ডটা কোথায় দেওয়া হয়? স্ট্যাটরে দেওয়া হয়, অর্থাৎ তার এসি মানে স্যার মেশিনের উল্টা। রোটরটা রোটেট করতেছে, এই জন্যই আমার ফ্লাক্স চেঞ্জ হচ্ছে বারবার। ইয়েস, রোটরটা রোটেট করার কারণে ফ্লাক্স কিন্তু একটা কনস্ট্যান্ট ডিসি ফ্লাক্স, ওকে, উইথ কনস্ট্যান্ট ম্যাগনিটিউড, রিমেম্বার। কিন্তু সেটা যখন, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব যে রোটারি মেশিনে এই কিভাবে ইএমএফ ইনডিউস হয়, ওকে। রোটেশনের কারণে দেয়ার উইল বি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এটা দেখেন ক্রস সেকশনাল ভিউ। ভিউটা কি দেখানোর জন্য দেখানো হয়েছে, এই যে দেখেন সেলিয়েন্ট পোল রোটর, তাই না? এটা দেখতে কোনো সমস্যা নাই। যেটা ইম্পর্টেন্ট বিষয়, এই যে যেখানে আমরা বলেছিলাম এক্সাইটারটা কোথায় রয়েছে, এই যে দেখেন পেছনে আর একটা স্মল মেশিনের মতো মনে হচ্ছে না, ওই একই রোটর শ্যাফটে, সেটা হলো কি আমাদের সেই এক্সাইটার, ওকে। আর একটু যদি ক্লিয়ারলি আমরা দেখতে চাই, প্রথম আমাদের বইয়ের একটা ছবি ফিগার 5.4, এই যে দেখেন সামনের এই অংশটা হলো ব্রাশলেস এক্সাইটার মাউন্ট করা হয়েছে আর কি, ওকে। দেখেন এটা একটা সাইজে ছোট, আর এটা হলো কি আমার মেইন ফিল্ড, এটা সাইজ একটু বড়, এটাই এই জন্যই ছবিটা দেখানো। এইবার দেখেন প্রেজেন্ট ডে এক্সাইটেশন সিস্টেম, ওকে। সো এতক্ষণ আমরা যেটা দেখলাম যে এই যে ডিসি সাপ্লাই, এটা আপনি চাইলে বাইরে থেকেও দিতে পারেন, ব্রাশ এবং বিয়ারিং এর, ব্রাশ এবং স্লিপ রিং এর মাধ্যমে, অথবা আমরা এমন একটা মেকানিজম করতে পারি যেটাকে ব্রাশলেস করে ফেলবে, অর্থাৎ পাইলট এক্সাইটার অথবা নর্মাল যে ব্রাশলেস এক্সাইটার প্রথম যেটা দেখলেন সেটা আমরা করতে পারি। কোশ্চেন হলো প্রেজেন্ট ডে এক্সাইটেশন সিস্টেম গুলো আসলে কি রকম হয়, ওকে। এটা একটা ইম্পর্টেন্ট টপিক, বাট আমাদের এই কোর্সের মেইন আলোচ্য বিষয় নয়। দ্যাটস ওয়াই দিস ইজ এফওয়াইআই। এফওয়াইআই মানে কি? এফওয়াইআই মানে হলো ফর ইওর ইনফরমেশন, ওকে। অর্থাৎ
এইখানে আমি হয়তো পরীক্ষায় কোনো কোশ্চেন দিব না, কিন্তু আপনাদের এটা জানা উচিত। ওকে, খেয়াল করে দেখেন। স্যার হ্যাঁ বলেন। স্যার এর আগে স্যার এই আপনার রটো স্টেটর পড়লেন স্যার, ওইখান থেকে কেমন কোয়েশ্চেন হতে পারে, মানে কোয়েশ্চেনের টাইপটা কেমন হতে পারে একটু কোশ্চেন বলুন টাইপ তো। আমরা একটা পরীক্ষার আগে অনেক সময় পাবো আলোচনা করা, না এখন জাস্ট খালি পড়ে যান, ঠিক আছে? স্যার একটু ক্লিয়ার হইতো আর কি স্যার, এমনি তো বুঝতে একটু কঠিন হ্যাঁ, ওই লাগতেছে। স্কিমটা আমি আঁকতে দিতে পারি, বা ওখান থেকে একটা পার্টিকুলার কোশ্চেন করতে পারি, এটা কেন দিয়ে দিয়ে অনেকভাবে কোশ্চেন করা যায়, ঠিক আছে? সো ডিপেন্ডিং অন দা এক্সাম মেথড। আবার এরকমও কোয়েশ্চেন আসতে পারে যে পার্মানেন্ট ম্যাগনেট আমরা কেন সরাসরি ইউজ করলাম না। আসতে পারে, অবশ্যই আসতে পারে, কিন্তু ইউজুয়ালি আমি করি না, কারণ এগুলো তো খুব সহজ অ্যান্সার, আপনি জানেন। স্যার আজকে কি ক্লাস 5 মানে জি, 5 আজকে দিব? ক্লাস 5, অনলি 5 দিবেন। হ্যাঁ, জি স্যার। কোনো শূন্য দিয়েন না, 5 এর পরে আবার 0 দিয়েন না, ঠিক আছে? আগেও দিয়েন না, পরেও দিয়েন না, অনলি 5 লেখেন। আচ্ছা, আবার তাহলে আমরা তো দেখাই। এতক্ষণে আমরা দেখলাম যে কিভাবে ডিসি সাপ্লাইটা দেওয়া যায়, তাই না? এখন আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি, যে এই যে ডিসি সাপ্লাইটা দিব এবং যেটার মাধ্যমে দিব, পুরো সিস্টেমটাকে আমরা বলি আসলে এক্সাইটেশন সিস্টেম। ওকে, এক্সাইটেশন মানেই হলো ডিসি সাপ্লাই দেওয়া। হ্যাঁ, এখানে এক্সাইটেশন মানে, এই শব্দটা কেন এক্সাইটেশন, ব্যাপারটা এক্স্যাক্টলি আমিও জানি না। ওকে, মানে এক্সাইট করা আর কি, অর্থাৎ এই এক্সাইটেশনের মাধ্যমে ফ্লাক্স প্রডিউস হয়, অ্যাজ এ রেজাল্ট ইএমএফ ইনডিউস হয়। ওকে, এক্সাইট না করলে তার কি হইতো না। হ্যাঁ, তো বাংলা মিনিং এর সঙ্গে কিন্তু অন্য ভাষায় যখনই ট্রান্সলেট হবে মিনিংটা কিন্তু ডিফারেন্ট হয়, ঠিক আছে? তো এখন খেয়াল করে দেখেন, তো প্রেজেন্ট ডে আমাদের কি কি ধরনের এক্সাইটেশন সিস্টেম ব্যবহার করা হয়। এটা একটা এফওয়াইআই টপিকস, আপনাদের ডিটেলস পড়ার দরকার নাই, আমি গুগল ক্লাসে একটা পেপার আপলোড করে দিব, দেখেন এই যে রেফারেন্স 4 লেখা। এই পেপারটার মধ্যে উইথ টাইম আমাদের এক্সাইটেশন সিস্টেম অতীতে কেমন ছিল, বর্তমানে কেমন হয়েছে, সেটার একটা মানে আলোচনা করা রয়েছে, পর্যালোচনা করা রয়েছে। এটি একটু আপনারা পড়েন। হ্যাঁ, এখান থেকে কোনো কোশ্চেন হবে না, বাট পড়লে দেখবেন ভালো লাগবে, বিকজ এই জিনিসগুলো জানা থাকা উচিত। যেমন প্রথম ক্লাসে বলেছিলাম দ্য হিস্ট্রি অফ সিনক্রোনাস মেশিন, এটা পড়লে দেখবেন আপনাদের ভালো লাগবে। ওকে, কারণ এই ব্যাপারটা কিভাবে আসলো। হ্যাঁ, দেখেন অলমোস্ট 100 বছর ধরে আমরা কিন্তু এই ফ্লাক্স এবং কয়েল এই সিস্টেমের বাইরে যেতে পারি না এসি জেনারেট করার জন্য, তাই না? তো এগুলো একটা চিন্তার বিষয় আছে, এগুলো একটু দেখেন। তো প্রেজেন্ট যে এক্সাইটেশন সিস্টেম ব্যবহার করা হয়, নাম্বার 1 হলো দেখেন স্ট্যাটিক এক্সাইটেশন সিস্টেম, নাম্বার 2 রোটেটিং ব্রাশলেস এক্সাইটেশন, হারমোনিক এক্সাইটেড সিনক্রোনাস মেশিনস। ওকে, এরকম তিনটা টপোলজি ওরা দিয়েছে অ্যাকর্ডিং টু দিস পেপার। ওকে, এটার কারণ কি দেখেন, এখানে একটা এই পেপারের মধ্যে একটা সুন্দর ছবি আমার খুব পছন্দের, সেখানে একটা ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট দেখানো হয়েছে। হ্যাঁ, যে আমাদের দেখেন যে এই যে এসসিআর কবে আবিষ্কার হলো, হ্যাঁ, রোটেটিং রেকটিফায়ার কবে আবিষ্কার, এটা সময়ের সাথে 1920 সালে কি ছিল এবং এখন 2020-এ আধুনিক কিভাবে আসছে, অর্থাৎ পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসের উন্নতির সাথে সাথে আমাদের এই এক্সাইটেশন সিস্টেমগুলি চেঞ্জ হয়েছে, সেটা এরা বলতে চেয়েছে। ধরেন যেমন একটা খুব সহজ জিনিস আপনি নিজেরাই চোখে দেখতে পাচ্ছেন, আমি জানি না আপনাদের বাবার আমলে হবে না, দাদার আমলে রেডিওর সাইজ কি বড় ছিল? যদি কারো বাসায় থেকে থাকে, জি স্যার, অনেক দেখেন বড়। এটা বিশাল, ট্রানজিস্টর বলতো। হ্যাঁ, কারণ এটা এতই বিশাল সাইজ ছিল, মানে তখন আমাদের এখন এই যে সেমিকন্ডাক্টর ট্রানজিস্টর যেটা, সেটা ছিল না। ওকে, এজ এ রেজাল্ট সেটা অনেক কাহিনী করে বানাইতে হতো। এখন দেখেন আমাদের হাতে একটা ছোট, ওই যে আপনারা প্রজেক্টে কাজ করলে দেখবেন একটা ট্রানজিস্টর আছে C828, খুবই কমন ট্রানজিস্টর, যেটা আমি দোকানে গেলে এমনি ফ্রি দিয়ে দেয় আর কি, কোনো দামও নাই। ওকে, বাট ইউ ক্যান ইউজ ইট অ্যাজ এন এমপ্লিফায়ার। সো এই যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট প্রথম দিকে দেখেন মেশিনের ক্ষেত্রে আমাদের ডিসি এক্সাইটার ছিল, এসি এক্সাইটার পরবর্তীতে আসলো, এবং সেখান থেকে এই যে প্রথমে আপনারা যেটা বললেন ডিরেক্ট, এখনো ছোট মেশিনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ব্রাশ এবং স্লিপ রিং, তারপরে পাইলট এক্সাইটার 80-এর দশকে এগুলো চললো বেশ কিছুদিন। হ্যাঁ, পরবর্তীতে দেখা গেল এট প্রেজেন্ট ডে নাম্বার 1টা দেখেন স্ট্যাটিক এক্সাইটেশন সিস্টেম। তো পরবর্তীতে দেখা গেল যখন একটা মেশিন অপারেশনাল থাকে, ওকে, অপারেশনাল থাকলে কি হয়,
একটা এজিং প্রসেস আছে, এটা মনে রাখেন। এজিং কিন্তু এর খুব সুন্দর টপিক, আপনাদের কারো ইন্টারেস্ট থাকলে পড়তে পারেন। যে কোনো মেশিনের ক্ষেত্রে এজিং হবে। এজিং মানে হলো কি, মানে বাংলা কি হবে, বার্ধক্য আর কি, তাই না? আমাদের যেরকম সময়ের সাথে সাথে সব মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ উইক হতে থাকে, তেমনি মেশিনের ক্ষেত্রেও এজিং প্রসেস হয়। ইলেকট্রিক্যাল মেশিনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটা হলো, দেখেন রোটারি মেশিন বলেন অথবা ট্রান্সফরমার বলেন, এই যে ভিতরে যে কয়েলটা আমরা ব্যবহার করি, এই কয়েলটা কিন্তু ইনসুলেটেড, তাই না? তো সময়ের সঙ্গে সঙ্গে যেটা হয়, এই ইনসুলেশন কিন্তু অল ওভার দ্য কন্ডাক্টর ইকুয়াল হয় না, জায়গায় জায়গায় বাবল থাকে। তো এই বাবলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যেটা, সেটা ভিন্নতা চলে আসে। অ্যাজ এ রেজাল্ট এই বাবল দিয়ে, এই ফাঁকা জায়গা দিয়ে ইলেকট্রন জাম্প করে, যেটাকে বলে পার্শিয়াল ডিসচার্জ। যে কোনো মেশিন অপারেশনাল থাকলে সেখানে পার্শিয়াল ডিসচার্জ আপনার হবেই। এবং আস্তে আস্তে যেটা হবে, ইনসুলেশন ডিগ্রেড হতে থাকবে, ওকে। এবং কোনো জায়গায় যদি এরকম ইনসুলেশন বেশি ডিগ্রেড হয়ে যায় এবং দুইটা কয়েল পরস্পরের সঙ্গে শর্ট হয়ে যায়, এটাকে বলা হয় ইন্টারটার্ন ফল্ট, ওকে। ধরেন মেজর ফল্টের আগে, অর্থাৎ শর্ট সার্কিট এখনো পুরোপুরি হয় নাই, সবে সামান্য 1-2 টার্ন শর্ট হয়েছে হালকা, হ্যাঁ। তো এই ইন্টারটার্ন ফল্ট যখন হয়, তখন রোটর কারেন্ট যেটা, সেটার নর্মাল যে স্টেডি স্টেট কন্ডিশনে যেরকম ছিল সেরকম থাকে না। সেটাকে যদি আপনারা অ্যানালাইসিস করেন, অর্থাৎ হারমোনিক অ্যানালাইসিস করেন, তাহলে দেখা যায় নর্মাল অপারেশন এবং ফল্টি অপারেশনের মধ্যে এই হারমোনিক্স দিয়ে ডিটেক্ট করা যায়। অর্থাৎ আরো আমি যদি এক কথাই বলি, এই যে রোটরে যে কারেন্টটা সাপ্লাই দিচ্ছেন, সেটার যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করে হারমোনিক গুলো অ্যানালাইসিস করি, বেসড অন দ্যাট, এটা রিসেন্ট গবেষণা আর কি, রিসেন্ট বলতে কত কয়েক বছর তো হয়ে গেছে, সেটাকে অ্যানালাইসিস করে আপনার এই যে অ্যাডভান্স, মানে আগে থেকেই ইন্টারটার্ন ফল্ট বা এগুলাকে ডিটেক্ট করা যায়। এক্সাক্ট পিন পয়েন্ট করা না গেলেও দেয়ার ইজ সামথিং রং উইথ দিস মেশিন, এটা বের করা যায়। সুবিধাটা কি, এরকম যদি ঘটে তাহলে আমরা আগে থেকেই সতর্ক হতে পারবো এবং মেশিনকে আমরা রিপেয়ারের জন্য পাঠাতে পারবো। পুরোটা ড্যামেজ হয়ে যাওয়ার আগে ইন্টারটার্ন ফল্ট বাড়তে বাড়তে এমন একটা লেভেলে যাবে যখন দেয়ার উইল বি এ সিভিয়ার শর্ট সার্কিট, ওকে। অর্থাৎ মেশিনটা পুরো ড্যামেজ, হ্যাঁ, এবং মেশিন কিন্তু অনেক কস্টলি। সেটার কারণে দেখেন স্ট্যাটিক এক্সাইটেশন সিস্টেম যেটা ডিজাইন করা হয়েছে, এখানে এই সার্কিটটা একটু দেখতে পারেন, এটা এবিবির একটা সার্কিটের মডেল, খুব সম্ভবত না এবিবির না, এখানে দেওয়া আছে আর কি, ঠিক আছে। এই ওয়েব পেজে একটু দেখেন, হ্যাঁ, এই ওয়েবসাইটে এটা দেওয়া ছিল যেখান থেকে আমি এটা নিয়েছি। এরকম এবিবিরও রয়েছে, জির আছে, সবারই এরকম এক্সাইটেশন সিস্টেম রয়েছে। তো ভিতরে আসলে বেসিক্যালি কি থাকে দেখেন, এই যে যে কারেন্টটা ফিট করানো হয়, হ্যাঁ, এই কারেন্টকে মনিটর করা হয়। দেখেন মেজারিং ইউনিট রয়েছে, সেটাকে অল দ্য টাইম সে মেজার করে এবং সেটাকে যে বিষয়গুলো আমরা দেখতে চাই, হারমোনিক অ্যানালাইসিস বা আদার্স, সেগুলো সে চেক করে, হ্যাঁ। লস অফ এক্সাইটেশন কোনো কারণে হচ্ছে কিনা সেগুলো সে মেজার করে এবং অ্যাজ এ রেজাল্ট সে অনেকটা প্রোটেকশনের কাজ করে। দ্যাটস ওয়াই প্রেজেন্ট ডে সবখানে আমাদের এই একটা স্ট্যাটিক এক্সাইটেশন সিস্টেম আমরা ব্যবহার করি আর কি, ওকে। লার্জ মেশিনের ক্ষেত্রে অবশ্যই, বিকজ এই মেশিনগুলো তো সস্তা না। এই স্মল মেশিন আমাদের খুব একটা প্রোটেকশনের চিন্তা না করলেও চলে। যেমন বাসা বাড়িতে ইন্ডাকশন মোটর ইউজ করেন, হ্যাঁ, কোনো প্রোটেকশন দেন? কোনো প্রোটেকশনই দেন না, কয়দিন পরে পুড়ে যায়, পুড়ে গেলে কি করেন? দোকানে যান, কিছু টাকা দেন, আবার রিওয়াইন্ড করে নিয়ে আসেন, ঠিক না? কিন্তু দামি মেশিন কিন্তু এত সোজা না। আপনাদেরকে আমি ইউটিউব ভিডিও কি দিয়েছি কিনা আমার খেয়াল নাই, ওকে, যেটার মধ্যে থাকবে ওভারহোলিং, হ্যাঁ, এটা আপনাদের জানা থাকা উচিত, একটা মেশিনকে কিভাবে ওভারহোলিং করা হয়। অনেক সময় লাগে এবং ইঞ্জিনিয়াররা দিনের পর দিন কাজ করে সেটা করে। তো এটা একটা এফআইআই টপিক, পরীক্ষায় হয়তো এটা নিয়ে আমি কিছু দিব না, বাট আপনারা একটু দেখেন। পরবর্তী যে স্লাইড আমাদের, একটা ইম্পর্টেন্ট স্লাইড, হুইচ ইজ দ্য স্পিড অফ রোটেশন অফ এ সিনক্রোনাস জেনারেটর, ওকে। অর্থাৎ এই স্লাইডে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হলো স্পিডের সঙ্গে আমাদের ইলেকট্রিক্যাল যে সাপ্লাই আমরা দেই সেটার কি চেঞ্জ হয়। তো বাই দিস টাইম আপনারা কি বলতে পারবেন চেঞ্জটা কি হয়? কেউ জানেন? স্যার রোটর স্পিড। হ্যাঁ, রোটারি স্পিডটা কি করে এখানে সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে?
স্যার রোটর স্পিডটা স্যার স্যার দীপার কথা বলছেন স্যার যে ইনক্রিজ হয় যে প্রতি মিনিটে। মানে স্যার রোটর স্পিডটা স্যার যদি আমার ফ্রিকোয়েন্সি আমি যেটা চাই সেটার উপর ডিপেন্ড করে স্যার রোটর স্পিড। আচ্ছা, এখানে আপনি পরেরটা আগে বলতেছেন, সেটা হলো মেশিনের ক্ষেত্রে when it is a generator, হ্যাঁ, স্পিড হলো গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ স্পিড যা হবে সেই অনুযায়ী ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি হবে। ওকে, দ্যাটস ইট। আপনার ইন্ডাকশন মোটরে যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন দেখে এসেছিলেন না, এটা কিন্তু সেম ইকুয়েশন, দেখেন 120 f/p। ওকে, যেহেতু এখানে রোটেশনটা আগে ফ্রিকোয়েন্সি পরে, এই কারণে লেখা হয়েছে FE is equal to P/120 Nm। এখন দুইটা ইম্পর্টেন্ট, এটাকে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো ই এবং এম। ওকে, ই মানে কি এবং এম মানে কি? ই মানে হলো ইলেকট্রিক্যাল, এম মানে হলো গিয়ে মেকানিক্যাল, তাই না? এখন প্রশ্ন হলো আপনাদেরকে এই জিনিসটা একটু বুঝতে হবে, হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই সামথিং ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল। হ্যাঁ, সেটা একটু এখানে আমরা দেখি। প্রথমে আসেন অ্যাঙ্গেলের ক্ষেত্রে। হ্যাঁ, খেয়াল করে দেখেন, থেটা ই ইজ ইকুয়ালস টু P/2 থেটা এম। এইটার মানে কি একটু আজকে বুঝে নেন। এই পরবর্তী এই কোর্সে সবসময় এটার উপস্থিতি থাকবে, তার আপনার চিন্তা করতে হবে না। হুইচ ইজ থেটা মানে অ্যাঙ্গেল। ওকে, এবং এখানে কোন অ্যাঙ্গেল? রোটর এবং স্ট্যাটরের মাঝের যে অ্যাঙ্গেল, ঠিক আছে? হ্যাঁ, সো সেটা ইন্টারপ্রিটেশন কি হবে দেখেন, থেটা ই মানে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল, ওকে, এন্ড থেটা এম মানে মেকানিক্যাল অ্যাঙ্গেল। এন্ড প্রশ্ন হলো মেকানিক্যাল অ্যাঙ্গেল এবং ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল বলতে আমরা আসলে কি বুঝি? ওকে, তো আমি একটু ব্যাখ্যা করি, আমি যেভাবে বুঝি আর কি। হ্যাঁ, হুইচ ইজ মেকানিক্যাল অ্যাঙ্গেল হলো যেটা ফিজিক্যালি আপনি দেখতে পান। হ্যাঁ, যেমন স্ট্যাটর পোলের সঙ্গে রোটর পোল কত ডিগ্রিতে আছে আর কি। হ্যাঁ, এটা হলো গিয়ে মেকানিক্যাল অ্যাঙ্গেল, যেটা দেখা যায়, যেটা আঁকা যায়, আপনি ড্র করতে পারবেন, ঠিক আছে? এবং দেখেন মেকানিক্যাল অ্যাঙ্গেল ম্যাক্সিমাম ভ্যালু কত? 0 থেকে 360, এখানে শেষ। এটা টোটাল রাউন্ড একটা বৃত্ত সম্পূর্ণ করলে সেখানে 360 ডিগ্রি হয়। মেকানিক্যাল এর বেশি পসিবল না। অন দ্য আদার হ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলটা কি? এই যে আমরা যে ভোল্টেজ অর কারেন্ট যেগুলো আমরা সাইনোসয়েডাল ওয়েভ দিয়ে লিখি, এটার সঙ্গে যে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল থাকে সেটা হলো আমার ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল। ওকে, তফাৎটা কোথায় খেয়াল করে দেখেন, থেটা ই ইজ ইকুয়ালস টু P/2 থেটা এম। ওকে, পিটা কি দেখেন, নাম্বার অফ পোলস, আর 2 এটা একটা সংখ্যা। এখন খেয়াল করে দেখেন, একটা মেশিন যদি 2 পোল মেশিন হয়, তাহলে P = 2 যদি আমরা এখানে বসাই, এখানে ধরেন P = 2, তাহলে কি আসে? 2 2 কাটা, থেটা ই ইকুয়ালস টু থেটা এম। তার মানে 2 পোল মেশিনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল এবং মেকানিক্যাল অ্যাঙ্গেল সমান। এটার ফিজিক্যালি যদি আপনি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন, তাহলে কি দেখেন, একটা 2 পোল মেশিন যদি হয়, রোটর পোল একটা পয়েন্ট থেকে পুরো 360 ডিগ্রি ঘুরে যদি আরেকটা পয়েন্টে আসে, তাহলে একটা সাইনোসয়েডাল ওয়েভ তৈরি হবে, তাই না? একটা ফুল সাইকেলে একটা সাইনোসয়েডাল তৈরি হবে। কিন্তু খেয়াল করে দেখেন, একটা 4 পোল মেশিন যদি হইতো, তাহলে একটা 360 ডিগ্রি রোটরটা যদি রোটেট করে, তাহলে কি হতো দেখেন, দুইটা সাইনোসয়েডাল ওয়েভ তৈরি হতো, তাই না? সেটাই কিন্তু এখানে বোঝাচ্ছে, অর্থাৎ নাম্বার অফ পোলের সঙ্গে ডিপেন্ড করে আমার ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল এবং মেকানিক্যাল অ্যাঙ্গেলের যে রিলেশনশিপটা, সেটা। এই কারণে দেখেন আমরা সবসময় 2 পোল মেশিন নিয়ে পড়াশোনা করি, এবং ডিজাইনের ক্ষেত্রে 2 পোল মেশিন যে কোয়ান্টিটি গুলো ডিজাইন করা সহজ, মানে ইকুয়েশন গুলি সহজ হয়ে যায়, বিকজ 2 পোল মেশিনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল এন্ড মেকানিক্যাল অ্যাঙ্গেল সেম। পোল যদি বেশি হয়, ইন দ্যাট কেস আমাদের কিন্তু ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এটা একটু কনভার্সনের দরকার হয়, ঠিক আছে? তো অ্যাঙ্গেল থেকে আমি পরবর্তীতে এটা লিখতে পারি, ফ্রিকোয়েন্সি তার মানে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি P/2 FM, আর ওমেগা ই অর্থাৎ 2s পাই দিয়ে গুণ করেন, ওমেগা ই হলো আমাদের অ্যাঙ্গুলার ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু P/2 অ্যাঙ্গুলার মেকানিক্যাল ফ্রিকোয়েন্সি। ওকে, FM = Nm/60। Nm টা ছিল মেকানিক্যাল রোটেশন, তাকে 60 দিয়ে ভাগ করলে আমি ফ্রিকোয়েন্সি পাই, অর্থাৎ হার্টজে পাই, তাই না? নট হার্টজে পাই, এটা হলো আমার মানে ওই যে 60 দিয়ে ভাগ করার কারণটা কি বলেন? কেউ পারবেন 60 দিয়ে কেন ভাগ করা হয়েছে?
স্যার টু পোল, দুই পোলের কারণে স্যার। না, টু পোল এর দুই জন্য পোলের 60 কারণে জানি। না। ফ্রিকোয়েন্সিকে আমি আরপিএস এ নিয়ে যাচ্ছি আর কি, ঠিক আছে? ধরেন আরপিএম থেকে আর কি, পার ও মিনিটে আচ্ছা। কতগুলি 60 দিয়ে ভাগ করেন তাহলে পার সেকেন্ডে হ্যাঁ চলে হ্যাঁ আসলো হ্যাঁ আর কি, হ্যাঁ। ঠিক আছে? যেহেতু হার্টস কিন্তু আমাদের কি, হার্টস এর সঙ্গে যদি মিলাইতে চাই, ঠিক আছে, এস ইউনিভার্স, তাই না? So, এখন এই ইকুয়েশনটা দেখেন, একটু মনে রাখেন, এফ ইলেকট্রিক্যাল ইকুয়ালস টু পি বাই 120 nm, এফ ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি হার্টজ, nm ইজ দ্য রোটারি স্পিড অফ মেশিন। ইউজুয়ালি এটা আরপিএম এ প্রকাশ করা হয়, বাট টর্কের ইকুয়েশন যখন আমরা ডেভেলপ করেছি ইন্ডাকশন মেশিন, আপনাদের মনে আছে কিনা জানি না, সেখানে দেখেন স্পিডকে কিন্তু আরপিএম থেকে আরপিএস এ কনভার্ট করে নিতে হতো, বিকজ টর্কে আমরা কি বার করতাম, এসআই ইউনিট যেটা নিউটন মিটার, তাই না? তো সেখানে আমাদের স্পিডকে আরপিএস এ নিতে হয়। তো আশা করি এটার কখনো ভুল হবে না। অর্থাৎ এসি মেশিন যেখানেই মনে রাখবেন, যদি এটা মনে নাও রাখতে পারেন, 120 এফ বাই পি ইন্ডাকশন মোটরে যেটা পড়ছিলেন, এটা কখনো ভুলেন না। পরবর্তী স্লাইডে আমরা যেটা দেখব সেটা হলো ইম্পর্টেন্ট জিনিস, আমরা আস্তে আস্তে তাত্ত্বিক জিনিস শুরু করতে যাচ্ছি, হুইচ ইজ ইনডিউসড ভোল্টেজ ইন এসি মেশিন। এই যে সিনক্রোনাস মেশিন, আমরা একটা সিম্পল ওয়ান লুপ আর কি, না টু লুপ, ওয়ান লুপ মেশিনকে আমরা রোটেট করাবো এবং দেখবো সেখানে ইএমএফটা যে হচ্ছে কিভাবে হচ্ছে এবং কিভাবে আমাদের ইএমএফ এর ইকুয়েশনটা আমরা ডেভেলপ করতে পারি। তো দেখেন, এই জিনিসটা বোঝার জন্য আপনাদের খুব বেশি কিছু বোঝার দরকার নেই, দুইটা জিনিস জানতে হবে। এই যে দুইটা ইকুয়েশন, ইকুয়েশন 1 যেটা বইয়ের 43 এবং বইয়ের 45, এই দুইটা জিনিস বুঝতে হবে। এবং বেসিক্স এর মধ্যে হলো দেখেন ফ্লেমিংস লেফট হ্যান্ড এন্ড রাইট হ্যান্ড রুল এবং ভেক্টরের ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট। তো ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট এটা দিয়ে আগে শুরু করি। বাই দিস টাইম আপনারা জানেন ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট কি। দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট যেটা, সেটা কি একটা ভেক্টর না স্কেলার? স্যার ভেক্টর। আর যদি আমি ডট প্রোডাক্ট করি? স্কেলার স্যার। স্কেলার, রাইট। ইকুয়েশনটা কি ছিল দেখেন, দুইটা ভেক্টরের যদি আমি ডট প্রোডাক্ট করি, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, মাঝের অ্যাঙ্গেল যদি হয় থিটা, তাহলে ক্রস ডট প্রোডাক্ট করলে হবে এ বি কস থিটা, তাই না? ইটস ভেরি সিম্পল। ওকে, এ কস থিটাটা হলো বি এর উপরে আমি যদি যে এই লম্বটা যেটা ড্র করি আর কি, ওকে, এই একদম এ পয়েন্ট থেকে এই বি এর উপরে যেটা লম্বি আর কি, বি এর উপরে পারপেন্ডিকুলার। অন দ্য আদার হ্যান্ড ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, এ ক্রস বি, এটা যদি আমি, স্যার এবি সাইন থিটা। রাইট, তার সঙ্গে কিন্তু একটা এন টুপি ছিল, তাই না? জি স্যার। হ্যাঁ, এটা কি একটা ইউনিট ভেক্টর ছিল স্যার। ইউনিট ভেক্টর, অর্থাৎ যেটা অ্যাকচুয়াল মিনিং হুইচ ইজ এ এবং বি এর যে ক্রস প্রোডাক্ট হবে সেটা এ এবং বি উভয়ের উপরেই লম্ব হবে। হ্যাঁ, বুঝেন কিন্তু, এই অর্থাৎ এই প্লেনের উপরে সে লম্ব হবে এবং এটার ম্যাগনিটিউড হবে ডিপেন্ডিং অন দা অ্যাঙ্গেল। ওকে, এই অ্যাঙ্গেল দেখেন সাইনের ভ্যালু কি হয়, 0 to 360 আপনি যদি বসাতে থাকেন, এক সময় মাইনাসেও যেতে পারে, প্লাসও আসতে পারে, তাই না? সো কখনো সে উপরের দিকে বাড়বে, আবার 0 হবে, আবার নিচের দিকে বাড়বে, ঠিক আছে, ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল। অর্থাৎ আমি যদি এ বি কিভাবে রোটেট করাতে থাকি, তাই না, এই বরাবর যদি যায়, সেম যদি হয় ম্যাক্স, উল্টা যদি হয় তাহলে কি 0, আবার যদি না 90 গেলে 0, সাইন 90 এর মান কত, সাইন 90 এর মান 1, তার মানে এই অবস্থায় 90 তে সে ম্যাক্স হবে আর 0 তে তাহলে 0 হবে, তাই না, 0 হয়ে যাবে আর কি। এই জিনিসগুলো আশা করি আপনারা বুঝেন, এই কলেজেই সম্ভবত পড়েছিলেন। ওকে, তো এটার অনেক একটু যদি আরো দেখতে চান, ইউটিউব ভিডিও আছে, দেখতে পারেন যে কিভাবে এই, বাট মনে রাখবেন আমাদের এখানে যেটা লাগবে যে দুই ভেক্টরের যে ক্রস প্রোডাক্ট হবে another vector which is perpendicular on both the vectors. ওকে, এটা মাথায় রাখলেই হবে। এবার দেখেন আমাদের ইকুয়েশন দুটো কি কি। ওকে, খেয়াল করে দেখেন, প্রথম ইকুয়েশনটা হলো ফোর্সের ইকুয়েশন। ওকে, অর্থাৎ কোন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তাকে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে আপনি বসান বলতে জাস্ট খালি তাকে ফেললেন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে,
then it will observe some sort of force. Okay, তো সেই ফোর্সের ইকুয়েশনটা কি দেখেন, খুব সহজ। F equals to I into L cross B. ওকে, এই বইতে যেসব জায়গায় এরকম বোল্ড অক্ষরে লেখা দেখবেন, বোল্ড, এটার মানে হলো ইটস এ ভেক্টর, আর স্মল মানে হলো ইটস এ স্কেলার কোয়ান্টিটি। ওকে, খেয়াল করে দেখেন F equals to I L cross B. ওকে, আইটা কি দেখেন, ম্যাগনিটিউড অফ দ্য কারেন্ট ইন দ্য ওয়্যার, তার মানে দেখেন ইটস যদি স্কেলার ধরি তার মানে ডিরেকশন ফ্যাক্টর না। এল হলো কি লেংথ অফ দ্য ওয়্যার, মানে ওয়্যারের সাইজটা কতখানি। ওকে, এন্ড বি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। ওকে, বি মাস্ট বি এ ভেক্টর বিকজ আমরা জানি কি ফ্লাক্স তো যে কোনো একদিকে কাজ করবে, তাই না? সো ডেনসিটি সেরকম। এখন দেখেন এল এবং বি ক্রস প্রোডাক্টের সাথে আমি আই জাস্ট খালি গুণ করে দিলে আমি কি পাবো, বল, তাই না? সেই ফোর্স, কন্ডাক্টরটা কি ফোর্স নেয়। সো আমরা একটা মোটরের ক্ষেত্রে আমাদের এই ইকুয়েশনটা বেশি লাগবে, কারণ কন্ডাক্টর কি ফোর্স অনুভব করে এবং ফোর্সের ডিরেকশনটা কি হবে, তাই না? এই আমরা অঙ্ক করেও বের করতে পারি। আবার দেখেন ডিরেকশনটা কোন দিকে বোঝার জন্য আমরা যেটা ইউজ করব, এখানে আমাদের দুইটা হাতই ব্যবহার হবে, ফ্লেমিংস লেফট হ্যান্ড এন্ড রাইট হ্যান্ড রুল। আমরা যখন মোটর পড়বো তখন আমরা ব্যবহার করব ফ্লেমিংস কোন রুল, এটা কোন হাত, স্যার রাইট হ্যান্ড রুল। রাইট হ্যান্ড রুল স্যার। এই আমরা পড়বো মোটর, এটা লেফট। এটা Left, কোন sir. হাত, হাতটা তো Left hand. চিনবেন। মোটরের জন্য left। স্যার লেফট হ্যান্ড। লেফট হ্যান্ড, রাইট। হাত দেখে বুঝতে হবে আর কি। হ্যাঁ, কারো হাত কিরকম আছে, যার ডান হাতে এরকম, তা তো হওয়ার কথা না, ঠিক আছে? So, এটা না ছবি স্যার, আমারটা দেখে এমন না স্যার। কি আপনার হাত কিরকম, না স্যার, আমারটা এমন না। সাতটা আঙ্গুল নাকি? কারোর হাতে এরকম হবে কিভাবে? এটা তো বাম হাত যার, সবার বাম হাতে এরকমই হবে, ঠিক আছে? হ্যাঁ, আঙ্গুল তো পাঁচটাই আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, ঠিক আছে। দিস ইজ এ লেফট হ্যান্ড। লেফট হ্যান্ড আমরা ধরবো, ধরে দেখেন মাঝখানের আঙ্গুলটা ফিল্ড বরাবর, আর না সরি, মাঝখানের আঙ্গুলটা কারেন্ট বরাবর, তারপরের আঙ্গুলটা ফিল্ড বরাবর যদি ধরেন তাহলে আমাদের বৃদ্ধাঙ্গুলি যেদিকে নির্দেশনা করবে সেটা হলো গিয়ে আমার ফোর্সের ডিরেকশন। ওকে, যখন আমরা মোটর পড়বো কিছু হলেই খালি বাম হাত উপরে তুলবেন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন মোটরটা কোন দিকে ঘুরবে, ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড, স্যাররা সন্দেহ করবো না স্যার, সরি, স্যাররা সন্দেহ করবো না আবার, সারা যে মনে করে কিছু করতেছে, চিট করতেছে। আর আপনি কি এটা কারো সামনে করবেন, নিজে পড়ার সময় করবেন, ঠিক আছে? এখন দেখেন রাইট হ্যান্ড আমাদের কখন লাগবে এই দ্বিতীয় ইকুয়েশনটা বোঝার জন্য। ওকে, ইকুয়েশনটা কিসের, যখন ভোল্টেজ ইনডিউস হবে, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো আর কি, যে জেনারেটর যেহেতু আমরা প্রথমে শুরু করেছি, ইনডিউস ইএমএফ এর ইকুয়েশনটা কি দেখেন, ভি ক্রস বি ডট এল, তাই না? সো এখানে দেখেন ব্যাপারটা কি, ই ইনডিউসড সমান সমান ভি ক্রস বি ডট এল। হ্যাঁ, এখানে দেখেন ই হলো ইনডিউস ভোল্টেজ, ভি হলো ভেলোসিটি অফ দ্য ওয়্যার, অর্থাৎ একটা ফিল্ডের মধ্যে সেই ওয়্যারটা কি স্পিডে মুভ করতেছে, বি হলো ম্যাগনেটিক ফ্লাক্স ভেক্টর, এন্ড এল হলো লেংথ অফ দ্য কন্ডাক্টর ইন ম্যাগনেটিক ফিল্ড। ওকে, আপনাদের এটা একটু পড়েন, হ্যাঁ, পড়লে দেখবেন একটা কোশ্চেন আসতে পারে, স্যার এল কিভাবে ভেক্টর হচ্ছে, এল এর আবার ডিরেকশন কি? ওকে, ইউজুয়ালি এল এর দিকটা হলো কারেন্টের দিক ধরা হয়। ওকে, সো তার একটা তো ডিরেকশন থাকবেই। এটা আমরা বোঝার জন্য কি করব দেখেন, নাও আমরা ইউজ করব রাইট হ্যান্ড রুল। ওকে, কি দেখেন, একদিকে কারেন্ট, একদিকে ফিল্ড, একদিকে মোশন, তাই না? সো আমাদের দেখেন দুইটা জিনিস আমরা আগে থেকেই জানবো। হ্যাঁ, মোশনটা আমি তো আমার হাতে, প্রাইম মুভার কোন দিকে সেই জেনারেটরকে ঘোরাবে, জেনারেটরের ফিল্ড কোন দিকে ছিল, তাহলে আপনি কন্ডাক্টরের কারেন্ট কোন দিকে যাবে, অর্থাৎ ইএমএফ ইনডিউসড ইএমএফ এর ডিরেকশনটা কি সেটা বুঝতে পারবেন। কি দিয়ে বুঝতে পারবেন? এই রাইট হ্যান্ড রুল দিয়ে বুঝতে পারবেন, যেটা আমরা সামনের ক্লাসে, যেহেতু আমরা প্রথমে জেনারেটর শুরু করব, নেক্সট ক্লাসে খালি আপনাদের ডান হাতের ব্যবহার হবে আর কি, ঠিক আছে? যখনই দেখবেন ডিরেকশন বুঝতেছেন না, ডান হাতটা তুলবেন আর এই মিলায় মিলায় রাখবেন, তাহলেই দেখবেন বুঝতে পারবেন যে আসলে কারেন্ট অর্থাৎ ইনডিউসড ইএমএফ এর ডিরেকশনটা কোন দিকে যাবে। সো আজকের মতো এইটুকুই। এই দুটো ইকুয়েশন খুবই গুরুত্বপূর্ণ, আপনারা খাতায় লিখে রাখেন এবং এটা একটু দেখে রাখেন। নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব
যে ইএমএফ এর ডিরেকশন কোন দিকে হবে, আপনাদেরকে কিন্তু রাইট হ্যান্ড দেখে বলতে হবে, ঠিক আছে? ওকে, সো একটু ভালো করে পড়েন। সো আজকের মতো এইটুকুই।